দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টরস অন কলে উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। দর্শক, এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আমরা প্রায় দেখতে দেখতে রমজানের শেষ প্রান্তে চলে আসছি এবং রমজান এবং সামনে ঈদ উল ফিতর উদযাপন করতে যারা নিজ নিজ বাড়িতে যাবেন, এবার কিন্তু আমরা বেশ ভালো একটা ছুটি পাচ্ছি, একটা দীর্ঘ ছুটি থাকছে। এই সময় যারা ভ্রমণ করবেন তাদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে আজকের এই আয়োজন এবং আজকের এই আলোচনা। আজ আমরা কথা বলবো ঈদে ভ্রমণ ও স্বাস্থ্য সতর্কতা নিয়ে, এবং এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসাবে আছেন ডাক্তার মোহাম্মদ আশরাফুল হক, বিভাগীয় প্রধান ও কনসালটেন্ট বিভাগ, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। দর্শক, আমরা আজ সরাসরি চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। আজ উনি এই বিষয়ে আমাদেরকে অনেকগুলো তথ্য জানাবেন। আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজ যেটা বলছিলাম, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো। ঈদের ছুটি প্রায় শুরু হতে যাচ্ছে এবং দীর্ঘ একটা সময় এবার আমরা ছুটি পেতে যাচ্ছি। তো ঈদের ছুটিতে তো সবাই ঘরমুখী মানুষরা নিজ নিজ গন্তব্যে যাবেন। তো এই ভ্রমণের সময় আমরা স্বাস্থ্যগত কি প্রস্তুতি নিতে পারি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডক্টরস অন কল এবং যমুনা টিভিকে আজকের আমাকে এই অনুষ্ঠানে অতিথি হিসেবে নিয়ে আসার জন্য। খুবই আমি মনে করব যে একটা টাইম ডিমান্ডিং সাবজেক্ট। আসলে আমরা ঈদের প্রস্তুতি নিচ্ছি। ঈদের প্রস্তুতি বলতে আমরা বলি গ্রামের বাড়ি যাব আর কি। ঢাকা ছেড়ে অসংখ্য মানুষ গ্রামের উদ্দেশ্যে রওনা হবে এবং আপনি খুব ভালো করে জানেন যে এই যে জার্নিটা ঢাকার থেকে বিভিন্ন জেলা শহরে যাওয়ার, এটা খুব একটা সহজ না। দেখা যাচ্ছে যে বাস স্ট্যান্ডে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, রাস্তায় একটা হিউজ ট্রাফিক থাকে। এই সময় আসলে ঠিক কী ধরনের প্রস্তুতি নেওয়া উচিত? আমার কাছে যেটা মনে হয় যে যখন আমরা কোথাও লম্বা কোনো ট্যুরে বের হই, বিশেষ করে 5 থেকে 7 ঘন্টা বা 10 ঘন্টার ট্যুরে, তখন একটা প্রপার স্লিপ আমাদের দরকার। আমরা আগের দিন যেদিন যদি যাই আর কি, বিশেষ করে দিনের বেলায় যদি আমাদের ভ্রমণটা হয়, তাহলে একটা রেস্ট নিয়ে নেওয়া আর কি। এবং সবসময় আমরা যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে একটু ঢোলাঢালি জামা কাপড় পরা আর কি। অনেক টাইটে অনেকে দেখা যাচ্ছে টাইট ড্রেস পরে, এটার ফলে দেখা যাচ্ছে যে লম্বা সময় একটা ওয়েটিং টাইম অথবা বাসের মধ্যে বা ট্রেনে বসে থাকলে তার এক ধরনের ডিসকমফোর্ট হয়, বা খুব একটা ইমার্জেন্সি সিচুয়েশনে এই ড্রেসটা আনড্রেস করাও খুব একটা মুশকিল হয়ে যায়। এইটা একটা ইস্যু। 2 নম্বর ইস্যু হচ্ছে যে যারা শিশু অথবা যারা বয়স্ক রোগী, তাদের জন্য যে প্রয়োজনীয় ওষুধপত্রগুলো, এই ওষুধপত্রগুলো কিন্তু সঙ্গে নিয়ে নেওয়া উচিত। কারণ বিশেষ করে ধরেন একজন ডায়াবেটিসের পেশেন্ট, উনি হয়তো একটা ইনসুলিন নেন অথবা ডায়াবেটিসের ওষুধ খান। দেখা যাচ্ছে যে হয়তো রাত্রে খেয়ে বের হলেন, কিন্তু আসলে আমি ঠিক জানি না যে কতক্ষণ পরে গিয়ে উনি আবার নেক্সট ডোজটা নিতে পারবেন। সো এই ওষুধগুলো কিন্তু সঙ্গে নিয়ে নেওয়া ভালো। যাদের হাইপারটেনশন আছে অথবা যাদের অ্যাজমার রোগী, যাদের জার্নিতে অনেক ধরনের অ্যালার্জির যেটা প্রকোপ হইতে পারে, দেখা যায় যে ইনহেলার নিতে হয়, তো সেই ইনহেলারগুলো সঙ্গে রাখা। মানে আমি যেটা বলছি যে প্রয়োজনীয় ওষুধগুলো একটা ছোট একটা ব্যাগ করে নিয়ে সেই ব্যাগে তার প্রয়োজনীয় ওষুধগুলো, কারণ এই জার্নিগুলো কিন্তু একা হয় না, দেখা যাচ্ছে সপরিবারে হয়। সো বাচ্চা থেকে শিশুরা এবং বয়স্করা সবাই থাকে। সো যার প্রয়োজনীয়, বিশেষ করে রেগুলার যে ওষুধগুলো খান এবং ইমার্জেন্সি মেডিকেশন সেগুলো সঙ্গে নিয়ে নেওয়া ভালো। আর আমরা বলি যে প্রচুর হাইড্রেশনের একটা ইস্যু থাকে। হাইড্রেশনটা যদি ঠিকমতো হয়, তাহলে এই জার্নি পথে দেখা যাচ্ছে যে অনেক ধরনের আমরা ডিহাইড্রেশন হয়, সেটার থেকে অ্যাভয়েড করা যায়। আরেকটা ইম্পর্টেন্ট কথা, জার্নি করার আগে পেট পুরে খাওয়ার যে প্র্যাকটিসটা আছে, এটা না করে একটু হালকা খাবার, একটু স্পাইসি খাবারগুলো অ্যাভয়েড করা, সো দ্যাট এই যে রাস্তা পথে যে আপসেটগুলো হয় জিআই, সেগুলোর থেকে কিন্তু আমরা মানে রক্ষা পেতে পারি। আচ্ছা, একটা কথা যে এই সময়টাতে দেখা যাচ্ছে যে নিশ্চয়ই রোজার সময়টাতে রোজা রেখেই সবাই ভ্রমণ করবেন, হয়তো সেহরি করে তারপর ভ্রমণের জন্য বের হচ্ছেন এবং পথেই হয়তো বা ইফতারটা করতে হবে। তো ওই যে পথে ইফতার করার যে বিষয়টা, সেটা কি করলে স্বাস্থ্যকর একটা ইফতার হতে পারে? এটা একটু কঠিন আর কি। এই কারণে কঠিন যে ধরেন হঠাৎ করে এক জায়গায় গাড়ি থামিয়ে দেওয়া হয়, ইফতারের 5 মিনিট 7 মিনিট আগে দেখা যায় যে ওখানে রাস্তার আশেপাশে যা পায়, যেভাবে পায়, সেটা হাইজিন তো মেনটেন হয় না, কারণ রাস্তায় প্রচুর ধুলাবালি থাকে, সেই খাবারগুলা খুব একটা স্বাস্থ্যকর খাবার নয়। সেই ক্ষেত্রে আমার পরামর্শ হবে যে বাসার থেকে বের হওয়ার সময় কিছু ফল ফ্রুটস, হয়তো একটু জুস বানিয়ে নেওয়া এবং হালকা কিছু খাবার সঙ্গে নিয়ে নেওয়া, সো দ্যাট শুকনো খাবার সঙ্গে নিয়ে নেওয়া, এবং যেন রাস্তার খাবারটা অ্যাভয়েড করা যায়। কারণ এমনি নর্মাল সময়ে হয়তো একটা হোটেলে গাড়িগুলো দাঁড়ায়, কিন্তু ইফতারের সময় কিন্তু এই সুযোগটা পাওয়া যায় না। দেখা যায় যে
যখন ইফতারের সময় হয় তার 2-3-5-7 মিনিট আগে এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হয় এবং এটার ফলে দেখা যায় যে অনেক সময় অস্বাস্থ্যকর খাবার হয়। এই খাবারের ফলেই পরবর্তীতে জিআই আপসেট হয়, অনেকের লুজ মোশন হয়, অনেকের বমি হয়। সো এইটা কিন্তু খুব সহজেই অ্যাভয়েড করা যায় আমরা যদি এই যেটা বললাম যে একটু বাসার থেকে একটু হয়তো শরবতের মতো একটু ড্রাই ফুড নিয়ে না এবং হচ্ছে যে বাইরের খাবারটা অ্যাভয়েড করা আর কি। আচ্ছা, যে কথাটা বলছিলেন যে ইফতারের কথা, এবার একটু আগে আপনি যে বিষয়ে আলোচনা করছিলেন যে জরুরি কিছু ওষুধপত্র সাথে নিয়ে যেতে হবে। যাদের ডায়াবেটিস হাইপারটেনশন আছে তাদের তো নির্দিষ্ট করে কিছু ওষুধ আছেই, সাধারণত যাদের কোনো রকম অসুখ বিসুখ নাই তাও যদি এমার্জেন্সি কোনো ধরনের ওষুধের প্রয়োজন হয় কি কি ওষুধ সাথে রাখতে হবে? এই ধরনের জার্নিতে আসলে আমরা নর্মালি যেটা বলি যে ওই যে বমির ওষুধ অনেকের হয়, যেমন অনেকে লম্বা জার্নি করলে বা বাসে উঠলে তাদের বমি হয়, তো সেই ক্ষেত্রে উনি কিন্তু জানেন যে বমির একটা ওষুধ ওনার সঙ্গে রাখতে হবে, তো সেটা নিয়ে নেওয়া বা জার্নি শুরু করা আগে আগে খেয়ে ফেলা। অনেক ভরা পেটে জার্নি শুরু করেন, এটার ফলে বমি হয়, সো ওই সতর্কতাটা অবলম্বন করা। আর একদম যদি খুব বেশি সচেতন কেউ হয় তাহলে ছোটোখাটো একটা ফার্স্ট এইড বক্স আমরা যেটাকে বলি, যে একটু ছোটোখাটো কাটা ছেঁড়ার জন্য একটা ডেটল বা একটা হেক্সিসল, একটু কটন, একটু ছোট ব্যান্ডেজ, এগুলো কিন্তু এখন আপনার ফার্মেসির থেকে রেডিমেড পাওয়া যায়, স্টেরাইল। সো এগুলো যদি কিছু নেওয়া যায় তাহলে একদম অ্যাকিউট কোনো ইমার্জেন্সি হলে কিন্তু সেটা উনি নিজেই পারপাসটা সার্ভ করতে পারেন। তো এই জিনিসগুলো সঙ্গে থাকলে হয় কি এক ধরনের কনফিডেন্স হয় যে ওকে কোনো একটা বিপদ হলে আমি এই ওষুধটি ইউজ করবো বা এই ব্যান্ডেজটা আমি ইউজ করতে পারবো বা এই অ্যান্টিসেপটিক একটা হয়তো ক্রিম বা একটা কোনো লিকুইড যদি থাকে সেটাও কিন্তু দিয়ে আপনার একদম প্রাথমিক যে বিপদটা সেটা কিন্তু আমরা কাটিয়ে উঠতে পারি। তারপরে যদি এটা দরকার হয় সেকেন্ডারি কোনো বা টারশিয়ারি কোনো কেয়ারের, তখন তো প্রয়োজন হলে যেতেই পারবো আমরা। ঈদের সময় যেই খবর আমরা মাঝে মাঝে পেয়ে থাকি, খুব যেমন সড়ক দুর্ঘটনার কথা যদি বলি, যে ঈদের সময়টাতে কিন্তু এরকম খবরটা আমরা একটু দেখি। তো এই যে সড়ক দুর্ঘটনাগুলো যখন হয় বা যে কোনো ধরনের দুর্ঘটনা যাত্রাপথে যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে ঘটনাস্থলে যারা উপস্থিত থাকেন তাদের কি করণীয় সে বিষয়ে একটু বলবেন, এবং আশেপাশে যারা রয়েছেন তারা কোথায় নিয়ে গেলে রোগী খুব দ্রুত সুস্থ হতে পারেন? আমার কাছে মনে হয় এটা অত্যন্ত জরুরি একটা প্রশ্ন, এবং আমরা জানি যে প্রতিবার ঈদের সময়ে একটা হেডলাইন আসে যে সপরিবারে হয়তো 5 জন বা 6 জন বা 3 জন আহত বা নিহত হয়েছেন, এবং অসংখ্য অ্যাক্সিডেন্টের খবর আমরা পাই। এটার মূলত কারণ তো আমরা জানি যে সবাই গাড়িগুলো খুব দ্রুত চলে, ওই সময়ে অনেক গাড়ি ঘোড়ার একটা মানে ঠিক ট্রাফিক মেনে না চলার যে প্রবণতাটা সেটা অনেক বেড়ে যায়, কারণ সবাই চায় দ্রুত গন্তব্যস্থলে পৌঁছতে। তো এইটার ফলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। এখন আমাদের অভিজ্ঞতা কি বলে, যখন আমাদের যেহেতু ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসটা আসলে ওইরকমভাবে ডেভেলপড না অ্যাক্রস দ্য কান্ট্রি, ঢাকা শহরে না, আমি এখানে আরেকটা প্রশ্ন একটু যোগ করে দিচ্ছি যে এখানে আরেকটা কিন্তু রোগীদের কমপ্লেইন থাকে যে ঈদের সময় আসলে ডাক্তার পাওয়া যায় না। যেহেতু ঈদের সময় এরকম এমার্জেন্সি ঘটনাগুলো হয়, তখন নাকি হাসপাতালগুলোতে চিকিৎসকের সংখ্যা কিছুটা কম। হ্যাঁ, আমি এই প্রথম প্রশ্নের উত্তরটা দিয়ে নিই, আমি এটা উত্তর দিচ্ছি। এটাও খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এক ধরনের অভিযোগ আমরা যারা রোগী হিসেবে যাই। তো আমি যেটা বলছিলাম যে যেহেতু ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস নাই, অ্যাক্সিডেন্ট হলে আমাদের প্রবণতাটা কি দেখা যাচ্ছে যে একজন মানুষ বা একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, রিসেন্ট যে প্রবণতা সেটা হচ্ছে অসংখ্য মানুষ মোবাইল নিয়ে সেটা ভিডিও করতে শুরু করে, কিন্তু যে মানুষটা অ্যাক্সিডেন্টের শিকার হয়েছেন, যিনি আহত হয়েছেন বা অনেক বেশি গুরুতর হয়েছেন, তাকে আসলে কিভাবে ট্রিটমেন্ট দেয়া যায় বা তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কি করা যায়, এই কাজটা কিন্তু আমরা আসলে করতে পারি না। আমার সাজেশন হবে, যদি কেউ রাস্তাপথে এ ধরনের কোনো অ্যাক্সিডেন্টের শিকার হন, তাহলে সঙ্গে সঙ্গে একটু বলা যে এখানে কেউ চিকিৎসক অথবা নার্স কেউ আছেন কিনা। কারণ এটা নিশ্চিতভাবেই বলতে পারি যে একজন চিকিৎসক, সে যেই সাবজেক্টেরই হোক, যত নতুন ডাক্তারই হোক, অথবা একজন নার্স, তার তো বেসিক ট্রেনিং আছে, সেই কিন্তু একজন রোগীকে ঠিক কী ধরনের প্রাইমারি চিকিৎসা দেয়া যেতে পারে সেটা কিন্তু দিতে পারে আর কি। সো আমার অনুরোধ হবে যে যারাই এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হলে জোরে করে একটু বলেন যে এই বাসে বা এইখানে কেউ চিকিৎসক আছেন কিনা বা কোনো নার্স আছেন কিনা, এবং তাকে অভয় দেয়া যে আপনি একটু, আমার রোগীটা এরকম হচ্ছে, এই ব্লিডিং হচ্ছে বা পা ভেঙে গেছে মনে হচ্ছে বা অজ্ঞান হয়ে গেছে, আপনি কি একটু দেখবেন। অনেকে কিন্তু চিকিৎসক বা নার্স হওয়ার পরেও অনেকেই আমরা মানে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না ওই জায়গায় ইনভলভ হওয়ার। আপনি কারণ তো জানেন যে হয়তো দেখা যাচ্ছে আমি ভালোটা করতে গেলাম, কিন্তু এক ধরনের একটা ব্লেম হয় যে না, এই করার ফলে মনে হয় আমার রোগী মারা গেছে। এই বিষয়ে আপনার সাথে আরো আলোচনা করব যে আসলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যখন একজন চিকিৎসক কাউকে ট্রিটমেন্ট দেবার জন্য এরকম একটা পরিস্থিতিতে এগিয়ে যাবেন, তখন আসলে তাকেও কি ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয় এই বিষয় নিয়ে আমি আপনার সাথে আলোচনা করব। তবে এই মুহূর্তে একটা বিরতির সময় হয়েছে, এরপর আবারও ফিরছি আপনার কাছে। দর্শক, ডক্টরস অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন।
দর্শক আবার আমন্ত্রণ জানাচ্ছি ডক্টরস অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল লিমিটেড অনুষ্ঠানে। আমরা কথা বলছি ঈদের সময় ভ্রমণ ও স্বাস্থ্য সতর্কতা নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ আশরাফুল হক। যেটা বলছিলাম যে আসলে এই ধরনের পরিস্থিতি যখন হয়ে থাকে, সড়ক দুর্ঘটনা, তখন আশেপাশে যে চিকিৎসক বা নার্স থাকেন তারা এগিয়ে আসতে চান না কেন? তার পিছনে কিছু কয়েকটা কারণ আছে, সেটি একটু আপনি বলবেন যে তাদের আসলে কি কি পরিস্থিতির সম্মুখীন হতে হয়, আশপাশের কি কি চাপ থাকে যার জন্য আসলে এই যে যেমন সিপিআর দেওয়ার একটা ঘটনা থাকে, যে কোনো রোগীর যদি সিপিআর দিতে হয়, কোনো নার্স বা ডাক্তার যখন সে সিপিআরটা দেয় এর পরবর্তীতে আসলে কি কি হয় সেই বিষয়টা একটু জানতে চাই। মানে খুবই ইন্টারেস্টিং এবং খুবই জরুরি প্রশ্ন আমার কাছে মনে হয়। আমরা জানি যে বেসিক লাইফ সাপোর্ট দিয়েও একজন রোগীকে কিন্তু মুমূর্ষু রোগীকে বাঁচিয়ে তোলা যায়। অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট তো আমাদের আসলে যেই মুহূর্তে মানে একটা অ্যাক্সিডেন্টের যে জায়গায় হয়েছে সেইখানে হয়তো নাও পাওয়া যেতে পারে, কিন্তু বেসিক লাইফ সাপোর্ট জানা থাকলে কিন্তু একজন রোগীকে বাঁচিয়ে তোলা যেতে পারে। সমস্যা হচ্ছে যে ইনসিকিউরিটি, আমাদের চিকিৎসকরা ইনসিকিউর ফিল করে বা স্বাস্থ্যকর্মীরা ইনসিকিউর ফিল করে যখন এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়। ওখানে গিয়ে আমি যেটা সাজেশন দিব, ইভেন ডাক্তার হলেও নিজেকে পরিচয় দেওয়া যে আমি ডাক্তার, যদি তার আইডি কার্ডটা উনি ক্যারি করেন সেই কার্ডটা একটু শো করা, যেটা বাইরের দেশগুলোতে হয়, পরিচয় দেয় এবং বলে যে আমি একজন ডক্টর, আমি সার্টিফাইড এই কাজটা করার জন্য। বা একজন নার্সও যদি বলে যে আমি নার্স, আমি এই অমুক জায়গায় আছি, অমুক হসপিটালে আছি, আমাকে একটু দেখতে দেন। এই ক্ষেত্রে একেবারেই যে বৈরী পরিস্থিতি তৈরি হয় চিকিৎসকের জন্য সেইটা না, এটা ডিপেন্ড করে আসলে আপনি বা চিকিৎসক একজন ঠিক ওই পরিস্থিতিকে কীভাবে হ্যান্ডেল করবেন। অনেক সময় দেখা যাচ্ছে পরিচয় না দিয়ে একটা সিপিআর দেওয়া শুরু করলেন বা হয়তো রিসাসিটেট করা শুরু করলেন, তখনও কিন্তু রোগীরা খারাপ হয়। এই খারাপ হয়ে যেতে পারে, এটাও কিন্তু রোগীর যারা থাকে নিকটস্থ তাদেরকে বুঝিয়ে বলা। আমাদের দেশের সমস্যা হচ্ছে যে আমরা আসলে মানুষ হিসেবে সচেতন না দেখে আমরা হুমড়ি খেয়ে পড়ি। দেখা যায় যে আর যেটা কাজ করার কথা সে সেটা না করে, যেটা ধরেন একজন চিকিৎসক যে কাজটা করতে চাই তার কিন্তু এক ধরনের বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয়। এটা কিন্তু আমরা অনেক দেখেছি। আমি তো ধরেন রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টের কথা বললেন, হসপিটালেও কিন্তু এ ধরনের ইনসিডেন্স আছে যে সিপিআর দিয়ে রোগী মারা গেছে, এই অভিযোগের চিকিৎসককে প্রহত হতে হয়েছে আর কি। অর্থাৎ আমরা যদি একটু সংক্ষেপে জিনিসটা বলি, যে যদি হচ্ছে সেখানে কোনো চিকিৎসক উপস্থিত থাকেন, প্রথমে কিন্তু চিকিৎসকের কেউ আছেন কিনা সে খোঁজ খবর নিতে হবে, তারপর হচ্ছে প্রাথমিক যে চিকিৎসাটা সেটা দেবার চেষ্টা করতে হবে। আমি একটু আবারও চলে আসতে চাই যে ঈদে ভ্রমণ এবং স্বাস্থ্য সতর্কতা নিয়ে যে আরেকটা কথা ছিল, যে ভ্রমণ করবার সময় আরেকটা জিনিস দেখা যায় যে পা ফুলে যায়, এবং অনেকের হচ্ছে কোমর দীর্ঘ সময় বসে থাকলে কোমর ব্যথা করছে, ঘাড় ব্যথা করছে। এই ধরনের রোগীদের ক্ষেত্রে আসলে কি করণীয় রয়েছে? এটা খুবই মানে বিশেষ করে লম্বা জার্নির ক্ষেত্রে এটা হয়ে থাকে। আপনি যেটা পা ফোলার কথা বললেন, যে এগেনস্ট দ্য গ্র্যাভিটিতে কন্টিনিউয়াস একই পজিশনে বসে থাকলে আমাদের রক্ত সঞ্চালন যেটা ব্যাক করার কথা, আমরা ভেনাস রিটার্ন বলি, সেটা রিটার্ন করতে পারে না। এবং রক্ত চলাচলটাও কিন্তু ওই সময়ে কম হয়, যেহেতু অ্যাক্টিভিটিস থাকে না। সেই ক্ষেত্রে মানে খুব রেয়ার কমপ্লিকেশন হতে পারে, আমরা বলি ডিপ ভেন থ্রোম্বোসিস, মানে পায়ের মাসেলে রক্ত জমা হয়ে যায় এবং এটা কিন্তু মানে জীবননাশক হতে পারে আর কি। তো এই ধরনের ক্ষেত্রে কিছু সময় 2 ঘন্টা 2.5 ঘন্টা পর পর একটু দাঁড়িয়ে একটু 2-3 ধাপ এদিক ওদিক করা। যদি ট্রেনে হয় তাহলে তো আসলে অনেক জায়গা পাওয়া যায়, বাসে হলেও একটু উঠা, একটু 2 ধাপ মানে আগানো পিছানো করা এবং মানে অ্যাক্টিভ থাকা আর কি। এবং যদি বাস থামে তখন একটু নেমে হয়তো একটু হেঁটে নেওয়া। এইটা হচ্ছে যে আপনার লম্বা সময় বসে থাকার। আরেকটা হচ্ছে যে বিশেষ করে যে ভেন্টিলেশনের ইম্পর্টেন্ট, এটা অনেকে এসি বাসগুলোতে তো খুব একটা সমস্যা হয় না, কিন্তু নন এসি বাসে দেখা যায় যে খোলা থাকে না জানালা খোলা না পড়ার ফলে ওখানে একটা গুমট পরিস্থিতির সৃষ্টি হয়। এই ধরনের পরিস্থিতি কিন্তু বিশেষ করে যাদের এয়ারওয়ে ডিজিজ আছে বা বিশেষ করে অ্যাজমা, এগুলো কিন্তু এক্সাজারবেট করতে পারে। তো এই একটু ফ্রেশ এয়ার, হয়তো জানলাটা একটু খুলে দেওয়া যেন বাতাসটা একটু এক্সচেঞ্জ হতে পারে, এই কাজটাও কিন্তু করা খুব জরুরি এবং খেয়াল রাখতে হবে। আমি বারবার বলছি, কারণ যে ধরনের পরিস্থিতিতে ধরেন যে অ্যাজমার রোগী কিন্তু জানেন যে আসলে কোন কাজটা করলে তিনি এই অ্যাটাকটা তার হবে না, অথবা কী ধরনের পরিস্থিতিতে উনি এ ধরনের ফিল করেন। যদি উনি কমফোর্ট ফিল না করেন বা মনে হয় যে না তার শ্বাসকষ্ট হচ্ছে বা বুকে চাপ হচ্ছে, তখন কিন্তু উনি ড্রাইভারকে বা ওনার নিকটস্থ যদি আত্মীয় স্বজন থাকে তাদেরকে বলে যে না একটু গাড়িটা হয়তো একটু দাঁড় করা, একটু আমি 2 মিনিটের জন্য নিচে নামি। তো এই কাজগুলো করলে কিন্তু আমার মনে হয় এই পরিস্থিতিগুলো এড়ানো সম্ভব। আচ্ছা, আর যাদের হচ্ছে উচ্চ রক্তচাপ আছে, তাদের যদি হাই ব্লাড প্রেশার বেড়ে যায় ভ্রমণ অবস্থায়, তখন তাদের কি করণীয় রয়েছে? এইটাও খুবই ইম্পর্টেন্ট যে অনেক সময় লম্বা জার্নির ফলে একই পজিশনে বসে থাকার ফলে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে এবং ব্লাড প্রেশার বাড়লে অনেকে বুঝতেও পারে না যে তার প্রেশার বেড়ে যাচ্ছে, হয়তো উনি অস্থির হয়ে যান। তো এইটা বোঝাটাও ইম্পর্টেন্ট যে আসলে তার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। যদি উনি কোনো ব্লাড প্রেশার ওষুধ খান, সেই ওষুধটা একটা এক্সট্রা ডোজ আমরা বলি খেয়ে নিলেন,
অথবা ওই একই কথা একটু রেস্ট নেওয়া আর কি, যে বাস থেকে নেমে একটু হয়তো অর্থাৎ হচ্ছে বাসের যেখানে দীর্ঘ সময় বসে না থেকে হচ্ছে একটু হাঁটাচলা করা এবং ওষুধগুলো সময় মতো খাওয়ার সাথে সঙ্গে করে ওষুধ নিয়ে যাওয়া। আরো প্রশ্ন আছে, সময় হচ্ছে আরেকটি বিরতির। দর্শক, বিরতির পর আবারও ফিরছি, সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে, এবং আমরা কথা বলছি যে ঈদের সময় ভ্রমণ এবং তার স্বাস্থ্য সতর্কতা নিয়ে। আমাদের সাথে কথা বলছেন ডাক্তার মোহাম্মদ আশরাফুল হক। আমরা একটু আগে আপনাকে একটা প্রশ্ন করেছিলাম যে ঈদের সময় হচ্ছে হসপিটালগুলোতে দেখা যায় চিকিৎসকের একটু ঘাটতি থাকে বা চিকিৎসক পাওয়া যায় না। তো ঈদের সময়টাতে কিন্তু অনেক ধরনের ইমার্জেন্সি হয়, তো একটু জানতে চাই কী ধরনের ইমার্জেন্সি ঈদের সময়টাতে আপনারা পেয়ে থাকেন, এবং সাথেই যেহেতু সময় স্বল্পতা আছে সাথেই প্রশ্নটা করে নিচ্ছি যে আপনাদের যে মেডিকেলটা আছে ইউনাইটেড মেডিকেল হসপিটাল যেটা আছে, সেইখানে আসলে আপনাদের কি কি ধরনের ইমার্জেন্সি ম্যানেজমেন্টটা রয়েছে? ধন্যবাদ, খুবই জরুরি কোশ্চেন। এটাও খুবই একটা কমন কোশ্চেন হয়, বিশেষ করে উৎসবগুলো বা ঈদের সময়, যে হাসপাতালে চিকিৎসক নাই, নার্স নাই। এটা তো সত্যি কথা যে ছুটির সময়গুলোতে কিছুটা কম্প্রোমাইজ থাকে ম্যান পাওয়ারের। অনেকে হয়তো ঈদের ছুটিতে যান, সো নর্মাল সময়ে যেরকম ম্যান পাওয়ার থাকে সেরকম কিন্তু থাকে না। দেখা যাচ্ছে সাধারণ রোগীর যে ফ্লো সেটাও অনেক সময় সামাল দেওয়া কঠিন হয়ে ওঠে। আর যেটা আমরা বললাম যে বিশেষ করে এই যে রোজার ঈদে দেখবেন যে জিআই আপসেট নিয়ে অনেক রোগী ভর্তি হচ্ছে, অনেকের ব্লাড প্রেশার কমে যায়, অজ্ঞান হয়ে যায়, সুগার কমে যায় ডায়াবেটিক পেশেন্টদের। এই রোগীগুলো কিন্তু ইমার্জেন্সিতে অ্যাটেন্ড করে, এবং এইগুলা যেহেতু ইমার্জেন্সি, সেই ক্ষেত্রে ইমার্জেন্সি যে টিম থাকে তারা কিন্তু সবসময় ফুল ম্যান পাওয়ারেই থাকে। সরকারি বা বেসরকারি কোনো ইমার্জেন্সিতেই কিন্তু ম্যান পাওয়ার আসলে কম থাকে না। সেই ক্ষেত্রে রোগীদের এই অভিযোগটা পুরোপুরি একদম মানে ফেলে দেওয়া যাবে না, কিন্তু এটাও ঠিক যে ওই সময় অনেক বেশি পরিশ্রম করে স্বাস্থ্যকর্মীরা, চিকিৎসক, নার্স বা অন্যান্য যারা আছে, এবং তারা চেষ্টা করে পুরোপুরি সার্ভিসটা দেওয়া। আর আমাদের হসপিটাল ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইমার্জেন্সিতে এই কয়েকটা রোজা গেল, আরও কিছু রোজা শেষের দিকে আমরা এখন রোজার, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমরা যে রোগীগুলো পেয়েছি মূলত এই জিআই আপসেটের পেশেন্ট আসে, একটু খারাপ লাগছে, অনেক সময় দেখা যাচ্ছে হাইপোগ্লাইসেমিয়া রোগীরা আসছে, অনেক সময় ব্লাড প্রেশার সন্ধ্যার দিকে যে রোগীগুলো আসে, হাইপারটেনশনের পেশেন্টের একটু ব্লাড প্রেশার কম থাকে, তো এই ধরনের রোগীগুলোই পাই। অ্যাজ ওয়েল অ্যাজ নর্মাল যে রোগীগুলো সেগুলো তো আছে, অ্যাক্সিডেন্ট ট্রমার পেশেন্ট, কার্ডিয়াক কিছু ইমার্জেন্সি নিয়ে পেশেন্ট আছে, তো এই রোগীগুলোকে কিন্তু আমরা সার্ভিস দিচ্ছি। এবং আপনার এই প্রশ্নের সূত্র ধরেই আমি আরেকটি কথা বলি যে ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে কিন্তু মানে রোজা, ঈদ বা কোনো উৎসব বলে কোনো ধরনের কোনো ট্রিটমেন্টের আমরা ম্যান পাওয়ারের কোনো ঘাটতি কিন্তু আমরা রাখি না। আমরা চেষ্টা করি সাধারণ সময়ে যে ধরনের ডাক্তার বা নার্স থাকে, বিশেষ করে ছুটির দিনগুলোতে আরেকটু বেশি বাড়িয়ে রাখার, কারণ ছুটির দিনগুলো দেখা যাচ্ছে সিনিয়র চিকিৎসকরা অনেক সময় থাকেন না, অনকলে থাকেন, সো ওই সময় যেন রোগীরা কোনো ধরনের চিকিৎসা সেবায় ব্যাহত না হয় সেটা যেন নিশ্চিত কলেজের করা। অবস্থানটা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে যেহেতু বলতেন যে এত ভালো একটা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট আছে, তাহলে এইটা আসলে ঢাকা শহরের কোথায় অবস্থিত? ধন্যবাদ। এটা আসলে একটা নতুন হসপিটাল। নতুন বলতে মানে এন্টারপ্রেনারটা অনেক পুরনো, কিন্তু হসপিটাল একটা নতুন। ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালটি হচ্ছে, আমি বলি যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ইমার্জেন্সি সার্ভিস আমরা এখানে দিয়ে থাকি। আমাদের সব ধরনের ফ্যাসিলিটিস এখানে আছে ইমার্জেন্সি ডিল করার জন্য, ইনক্লুডিং ডায়ালাইসিস মেশিন এবং লাইফ সাপোর্ট। এটি হচ্ছে আমরা সাতারকুল যেটা বলি, ওই 100 ফিট মাদানী এভিনিউ দিয়ে সাতারকুল ইউনাইটেড ইউনিভার্সিটির জাস্ট অপোজিটে, ইউনিভার্সিটির অপোজিটে নতুন একটি মসজিদ হয়েছে, খুব চমৎকার, সেই মসজিদটির পাশে। সো একদম যদি ঠিকানা আমরা বলি, এটা মাদানী এভিনিউ, সাতারকুল, ইউনাইটেড সিটিতে অবস্থিত। আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের জন্য আমাদের শুভেচ্ছা থাকলো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ এবং দর্শকদেরকে ধন্যবাদ। আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে যদি এতটুকু উপকৃত হন, তাহলে আজকের আমাদের এই কথা বলা সার্থক হবে। সবাইকে ধন্যবাদ। ঈদ মোবারক। দর্শক, আপনাদের ঈদ যাত্রা শুভ হোক এই প্রত্যাশা করছি। আজকের মতো এই ছিল। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।